মজিবর আকন টেক্কা নামক একজন ব্যক্তি, যার বাড়ি বরগুনা জেলার তালতলী থানায়। উনি মূলত একসময় ডে লেবারার ছিলেন এবং একসময় রিক্সাও চালাতেন। ঢাকা চলে আসেন রিক্সা চালানোর কথা বলে। তো উনি ঢাকা এসে মিরপুর এলাকায় বসবাস শুরু করেন এবং মিরপুর, গাবতলী, তারপরে তুরাগ নদী, আমিনবাজার এই অঞ্চলে উনি লেবারের কাজও করতে থাকেন। বালি উত্তোলন, বালি নামানো ওঠানো এই ধরনের লেবারের কাজ দিয়ে ওনার জীবন শুরু করেন। এক পর্যায়ে উনি এই কাজ করতে করতে একটি সংগঠন তৈরি করেন। চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, ডাকাতি করা, এই ধরনের একাধিক উনি টিম তৈরি করেন এবং এই টিমকে নিয়ে উনি অত্র এলাকায় গত প্রায় 15 বছর যাবৎ এই ডাকাতি, চাঁদাবাজি, বিশেষ করে বালি উত্তোলন, বালির ড্রেজার, তারপরে বালি পরিবহন, এই ক্ষেত্রগুলোতে উনি চাঁদাবাজি করেন এবং ডাকাতি করেন। তো এরই ধারাবাহিকতায় 2018 সালে উনি একটি টিম নিয়ে ডাকাতি করেছিলেন কিছুদিন আগে। এই ডাকাতির টাকা ওনারা ইনিশিয়ালি একজনের কাছে রাখতেন, ওনাদের যে টিম মেম্বার থাকে সেই টিম মেম্বারের মধ্যে একজনের কাছে রাখতেন। তো আমাদের আজকের এই ঘটনার যিনি ভিকটিম, আজহার ওরফে আজাদ, ওনার কাছে টাকাটি রাখা ছিল। তো পরবর্তীতে ওনার টাকা যখন সবাই ভাগ করে নিতে চেয়েছেন, তখন এই ভাগ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব হওয়ার প্রেক্ষিতে ওনারা পরিকল্পনা করেন, যিনি আমাদের মামলার 1 নম্বর আসামি মজিবর আকন ওরফে টেক্কা এবং ওনার সেকেন্ড ইন কমান্ড রুহুল আমিন লেদু, যিনি এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেল হাজতে আছেন। তো এরা দুইজন এবং আরও তাদের সহযোগী শামীম, এই তিনজনকে নিয়ে তারা পরিকল্পনা করে যে তাদেরই আরেকজন সদস্য আমাদের ভিকটিম আজহারকে তারা হত্যা করবেন। তো এই পরিকল্পনার অংশ হিসেবে ওনারা 2018 সালের 14 ডিসেম্বর ওনারা নৌকা ভাড়া করেন, ট্রলার ভাড়া করেন এবং ট্রলারে ডাকাতির কথা বলেই আজহারকে নিয়ে আসেন। আজহার থাকতেন তার ভাইয়ের সঙ্গে গাজীপুরে। তো গাজীপুরে যখন আজহার তার ভাইয়ের বাসা থেকে বের হন, তার ভাই এবং পরিবারের সদস্যবৃন্দ জানতেন যে আজহার চাকরি করেন। তো উনি যথারীতি 14 ডিসেম্বর ওনার বাড়ি থেকে বের হয়েছেন, বের হয়ে কর্মস্থলে এসেছেন মিরপুরে। আর এরা এদের পরিকল্পনা অনুযায়ী ট্রলারে তাকে উঠিয়েছেন যে আমরা ডাকাতি করব এবং আমরা আগের ন্যায় আমরা যে কাজগুলি করি সেই কাজগুলি করব। এই প্রেক্ষিতে যখন তারা মাঝ নদীতে যায়, গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একটি পর্যায়ে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাপাতি দিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যা করবার পরে তার লাশ গুম করবার জন্য ওই তুরাগ নদীতেই তার লাশ ডেড বডি ফেলে দেওয়া হয়। তো তারপরে যথারীতি সন্ধ্যার সময় যখন বা রাতে যখন তার বাসায় ফিরবার কথা ছিল, যখন ভিকটিম আজাদ বাসায় ফিরেন না, তখন তার ভাই সন্ধান করতে থাকেন, ফোন দিতে থাকেন, কিন্তু তার কোনো সন্ধান পান না, ফোন বন্ধ পান। এরপরে 2-3 দিন তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। ঘটনার 3 দিন পরে 17 ডিসেম্বর 2018 সালে উনি জানতে পারেন যে তুরাগ নদীতে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ ভাসছে। তখন উনি গাজীপুর থেকে ওনার আত্মীয়স্বজনকে নিয়ে তুরাগ নদীতে এসে লাশ আইডেন্টিফাই করেন যে এটি আজাদের লাশ, তার ছোট ভাইয়ের লাশ। তারপরে যথারীতি সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের হয় অজ্ঞাতনামা আসামিদেরকে উল্লেখ করে। এরপরে মামলা তদন্ত চলতে থাকে। একটা পর্যায়ে মামলাটি আমাদের পিবিআইয়ের কাছে আসে। মানে ঘটনা কিন্তু 18 সালের। আর আমরা এই মামলাটি কনফার্ম করেছি, আসামি কনফার্ম করেছি এবং তাকে আইডেন্টিফাই করেছি এবং তাকে গ্রেপ্তার করেছি আমরা এই বর্তমান 2024 সালের 10 দিন আগে। তো আমরা যখন তাকে আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করবার পরে তাকে আমরা বিভিন্ন জায়গায় সন্ধান করতে থাকলাম। দেখলাম যে তার মুভমেন্ট অস্বাভাবিক, কখনো বরগুনা থাকেন, কখনো মিরপুরে থাকেন, কখনো গাজীপুরে থাকেন। এবং আমাদের যিনি 1 নম্বর আসামি মজিবর আকন, উনি 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী থাকেন মিরপুরে, তার সঙ্গে তার বনিবনা নেই। দ্বিতীয় স্ত্রী নিয়ে উনি থাকতেন গাজীপুরে এবং মিরপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটিয়ে উনি সবসময় গাজীপুরে যেয়ে হাইড আউট করতেন। যখন পরিস্থিতি স্বাভাবিক হতো তখন উনি আবার তার টিমকে দিয়ে আবার কাজ শুরু করতেন। কখনো কখনো তিনি অ্যাবসেন্ট থাকলেও তার টিম এই কাজগুলি করতেন। এবং আমরা যখন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এই খবরটি যখন এই মিরপুরে এবং এই তুরাগ নদী, তারপরে গাবতলী, আমিনবাজার এই এলাকায় যখন জানাজানি হয়, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আমরা মানববন্ধন করতে চাই অথবা আমরা আরও কিছু মামলা করতে চাই। উনি কন্টিনিউয়াস আমাদের কাছে চাঁদাবাজি করেন এবং আমাদের সঙ্গে মানে আমাদের ভয়ভীতি দেখান এবং আমাদের বাধ্য করেন তার কথা শুনতে। তো আমরা তাদেরকে আহ্বান করি, আসেন আপনারা মামলা করুন,
কিন্তু ওনারা পরবর্তীতে পিছিয়ে যান, ভয় পেয়ে যে জামিন পেয়ে ওনারা আবার ওই আক্রমণ করবেন বা তাদেরকে এইভাবে হয়রানি করবেন। তারপর মানববন্ধন করার কথা ছিল, শেষ পর্যায়ে এই জায়গা থেকে তারা পিছিয়ে যায়। তো আমরা এই মজিবুর আকনের পিসিপিআর যাচাই করে দেখেছি যে ওনার বিরুদ্ধে 9টি গুরুত্বপূর্ণ মামলা আছে। তার মধ্যে হত্যা মামলা আছে, অস্ত্র মামলা আছে, ডাকাতি মামলা আছে, বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে, 9টি মামলা রেকর্ডেড। এবং তার সহযোগী যারা আছেন তাদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। এবং ওনার গ্রামের বাড়ি তালতলাতেও আমরা গিয়ে দেখেছি যে উনি যখন যে তালতলিতে ওনার একটি ভাই থাকেন, আরেকজন ভাই থাকেন, সেই ভাইও এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এবং ওনার প্রতিবেশীদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, একটু ভয় পায়, কথা বলতে চায় না। তারপর আমরা আমাদের পরিচয় দিয়ে যখন গোপনে কথা বলেছি, তখন আমরা দেখেছি যে তার বাড়িতে, এই যে আপনারা আমার পেছনে স্ক্রিনে দেখে থাকবেন, যে একটি বড় বাড়ি নির্মাণ করছেন। অথচ ওনার পরিচয় ছিল উনি ডে লেবারার, উনি এই অন্যায় অপরাধের টাকা দিয়েই কিন্তু এই কাজটি করছেন। এবং এলাকার তার প্রতিবেশীরা জানেন যে উনি ঢাকায় এসে বড় বিজনেস করেন, বালির বিজনেস করেন, এবং ওনার বালির ট্রলার আছে এবং এমনকি 2টি জাহাজ আছে, এই কথা বলে উনি প্রচার করেছেন। তো এই প্রেক্ষিতে আমরা তার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে তার ভাইকে আমরা ধরার চেষ্টা করি। ভাই পালিয়ে যায়, রাতেই অভিযান করেছিলাম। তো আমরা এখনও ট্রাই করছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক ব্যক্তি ছিল, কারণ 4-5 জন মিলেই কাজটি করেছে, 6-7 জন মিলেই কাজটি করেছে। তো তার মধ্যে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার ভাই আমাদের নজরদারির মধ্যে আছে এবং বাকি যারা সদস্য ছিলেন তারাও আমাদের নজরদারির মধ্যে আছে। আমরা বাকি সদস্যকেও গ্রেপ্তার করতে সক্ষম হব আশাবাদ ব্যক্ত করছি। এবং এরা 2 জন, মজিবুর আকন এবং শামীন, তার সহযোগী শামীন, এই 2 জনই আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমরা মামলাটির তদন্ত করছি এবং বাকি যারা আসামি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিনের এই চাঁদাবাজি, সন্ত্রাসী এবং ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। আমরা পরীক্ষা করেছিলাম, 60% ম্যাচ করেছিল। তো 60% ম্যাচ করাতে 5টা মেয়ের সন্ধান পেয়েছিলাম এই 60% ম্যাচিংয়ে। যেহেতু 100% ম্যাচিং হলে কনফার্ম পাওয়া যেত, যেহেতু ডিকম্পোজ ছিল। আমাদের অংশটা ছিল হচ্ছে আপনার সাভারে, যেটা ড্রেনের মধ্যে পাওয়া গিয়েছিল, আপনারা ছবিতে দেখেছেন যে ওইটা পচেছিল। তো ওই 5টা মেয়েকে আমরা যখন ম্যাচ করালাম, তাদের দেখলাম যে সবাই জীবিত, মানে কেউ মিসিং না। আর যেটা ছিল আপনার ফরিদপুরে, ওই অংশটা মুখের এবং হাতের অংশটা বার্ন করা হয়েছিল, পোড়ানো হয়েছিল, যার কারণে ওই অংশ থেকে আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি। এই জন্য মেয়েটির আইডেন্টিটি দরকার, পরিচয় দরকার।